হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হালদার একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। হালদার একাডেমি অনলাইন প্ল্যাটফর্মে আরও একবার তোমাদের স্বাগত। আজকে আমি ক্লাস 7-এর ইউরোপ মহাদেশ চ্যাপ্টারটার যে জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ সেটা সম্পর্কে বলবো। এর আগে আমরা ভূপ্রকৃতি এবং নদ নদী সম্পর্কে পড়েছি এবং ভূমির ঢাল কোন দিকে এবং নদ নদীগুলো কোন দিকে প্রবাহিত হয়েছে এবং কোন কোন উপসাগরে মিলিত হয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটা ধারণা করতে পেরেছি এবং ইউরোপের প্রাকৃতিক মানচিত্র থেকে আমরা তার ভূপ্রকৃতি সম্পর্কেও কিছুটা ধারণা করতে পেরেছি। তাহলে চলো জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ কি কি আছে সেগুলো জেনে নিই। জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ জানতে গেলেও কিন্তু আমাদের যে ম্যাপের প্রয়োজন হবে সেগুলো দেখো নিচে দেওয়া রয়েছে। একটা হচ্ছে ইউরোপের জলবায়ু অঞ্চলের ম্যাপ আর একটা হচ্ছে ইউরোপের স্বাভাবিক উদ্ভিদের ম্যাপ। কোনো অঞ্চলের জলবায়ু বলতে আমরা কি বোঝাই? জলবায়ু বলতে বোঝায় দীর্ঘ বহু বছরের বা 35 বছরের যে দৈনিক যে আবহাওয়ার যে রেজাল্ট এবং সেই সম্মিলিত ফলটাকেই বলা হয় জলবায়ু। অর্থাৎ জলবায়ু বলতে একটা নির্দিষ্ট অঞ্চলের বহু বছর, মোটামুটি ধরা হয় 35 বছরের গড় যে আবহাওয়া তাকে বোঝায়, যেখানে কি হয় তাপমাত্রা, বৃষ্টিপাত, আর্দ্রতা এবং বাতাসের মতো বিভিন্ন যে উপাদানগুলো সেই উপাদানগুলোর দীর্ঘমেয়াদী একটা পরিবর্তনকে বিবেচনা করা হয়। অর্থাৎ আবহাওয়া হলো প্রতিদিনের একটা বায়ুমণ্ডলীয় অবস্থা, কিন্তু জলবায়ু হচ্ছে সেটা দীর্ঘ সময়ের এই আবহাওয়ারই গড় অবস্থাকে বোঝানো হয়। অর্থাৎ আমাদের যেরকম ভারতবর্ষের কথা বলছি, যে এখানে দেখা যায় যে গরমকালে উষ্ণ এবং আর্দ্রতা দেখা যায়, আর শীতকালে শুষ্ক এবং শুষ্ক এবং কম তাপমাত্রা সেটা দেখা যায়। এই যে দৈনিক যে তাপমাত্রা, যে দৈনিক যে আবহাওয়া, আবার বর্ষাকালে বর্ষা হয়, যেমন বৃষ্টিপাত হয়। এই যে ঋতু পরিবর্তন এবং এই যে আবহাওয়ার একটা যে একটা গড় অবস্থা, সেটা বহুদিন ধরে যদি বিচার করা হয় তাহলে দেখা যাবে এই যে আমরা বলছি না জলবায়ু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আমাদের দেখা যায় এখন বর্ষাকালটাই বেশি, শীত এবং গ্রীষ্মটা রয়েছে, গ্রীষ্ম আর বর্ষাটাই বেশি, শীতটা খুব কম, কিন্তু আগে সেটা ছিল না। জলবায়ুর পরিবর্তন হয়েছে বলতে বোঝায় যে বহুদিনের যে দৈনিক যে আবহাওয়ার যে গড় অবস্থা সেটারই পরিবর্তন হয়েছে এখন। তাহলে বোঝা গেছে যে জলবায়ু কাকে বলে। এই একই ধরনের জলবায়ু যুক্ত অঞ্চলকে যখন আমরা কাল্পনিক রেখা দ্বারা যোগ করি তখন এক একটা জলবায়ু অঞ্চল গড়ে ওঠে। যেমন এই ম্যাপটার সাহায্যে আমি বলছি যে এই যে ধরো এই ইউরোপের উত্তর দিকের যে জলবায়ু, এই অংশটা যেটা একটু ধূসর রঙের দেখা যাচ্ছে, এখানে মোটামুটি একই ধরনের জলবায়ু। কিরকম ধরনের জলবায়ু? এখানে খুব ঠান্ডা, এবং সেজন্য এই একটা কাল্পনিক রেখা দ্বারা এখানে যোগ করা হয়েছে এবং সেটা হয়ে গেছে তুন্দ্রা জলবায়ু অঞ্চল। এই জায়গাটুকু তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অন্তর্গত। এইভাবে বিভিন্ন যে জলবায়ু অঞ্চলগুলো সেগুলো গড়ে উঠেছে। আবার স্বাভাবিক উদ্ভিদের ক্ষেত্রেও একই বিষয় বলা যায়।
আমরা জানি যে আবহাওয়া বা জলবায়ুর উপরেই নির্ভর করে হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ। অর্থাৎ কোন জায়গায় কী ধরনের ফসল ফলবে এবং কী ধরনের গাছ জন্মাবে সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করে জলবায়ুর ওপর। তাহলে এই জলবায়ু এবং যে স্বাভাবিক উদ্ভিদের দুটো ম্যাপই দেখো ভীষণ মিল পাবে তোমরা। যেমন এই জায়গাটায় একটু আগে যেটা তুন্দ্রা অঞ্চলের জলবায়ু যেটা বললাম, সেখানে দেখো তুন্দ্রা যে বনভূমি সেটা গড়ে উঠেছে ঠিক ওই জলবায়ুর উপর ভিত্তি করেই ওই রকমভাবেই কিন্তু স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলগুলোও গড়ে উঠেছে। তাহলে আমরা বলতে পারি যে জলবায়ু অঞ্চল বলতে বোঝায় একই ধরনের জলবায়ু যুক্ত অঞ্চলগুলোকে, আর স্বাভাবিক উদ্ভিদ অঞ্চল বলতে বোঝায় যে যেখানে একই ধরনের স্বাভাবিক উদ্ভিদ জন্মায়। সেটাকে যখন একটা কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয় সেই অঞ্চলটাকে বলা হয় স্বাভাবিক উদ্ভিদ অঞ্চল। আচ্ছা, এবার যেটা এখানে রয়েছে দেখো, এখানে বলা হচ্ছে যে দুটো মানচিত্রের মধ্যে দিয়ে কোনো মিল খুঁজে পাচ্ছ কিনা। অবশ্যই মিল খুঁজে পাওয়া যাচ্ছে, কারণ জলবায়ুর উপর ভিত্তি করেই কিন্তু স্বাভাবিক উদ্ভিদ গড়ে ওঠে এবং সব জলবায়ু অঞ্চলগুলোকে ভিত্তি করেই কিন্তু সমস্ত স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলগুলোও কিন্তু গড়ে উঠেছে। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখব, এই দুটো ম্যাপ আমাদের ভীষণ কাজে লাগবে এই চ্যাপ্টারটা পড়তে। এবার যেটা বলা হচ্ছে যে সাধারণভাবে ইউরোপের জলবায়ু হচ্ছে নাতিশীতোষ্ণ প্রকৃতির, অর্থাৎ না উষ্ণ এবং না শীত, কোনো কিছুরই চরম ভাবাপন্ন না, নাতিশীতোষ্ণ প্রকৃতির ইউরোপের জলবায়ু। বলছে যদিও অঞ্চলভেদে বৈচিত্র্য চোখে পড়ে, মানে অঞ্চলভেদে কিছু বৈচিত্র্য রয়েছে, কিন্তু প্রায় সারা বছরই এই মহাদেশের কোনো না কোনো অংশে বৃষ্টিপাত হয়। এখানে মূল বৈশিষ্ট্য হচ্ছে সারা বছরই কোনো না কোনো অংশে বৃষ্টিপাত হবে। অক্ষাংশগত কারণে আবার দক্ষিণ থেকে উত্তরে উষ্ণতা ক্রমশ কমতে থাকে। অর্থাৎ এই যে তুন্দ্রা অঞ্চলের কথা যেটা বললাম, তুন্দ্রা জলবায়ু অঞ্চল, সেখানে উষ্ণতা কম, সেই জন্য সেখানে তুন্দ্রা জলবায়ু গড়ে উঠেছে। উত্তর দিকে উষ্ণতা ক্রমশ কমতে থাকে বলেই এটা হয়। আর কি বলছে, গ্রীষ্মকালে যখন দক্ষিণ পূর্বাংশে উষ্ণতা থাকে গড়ে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন উত্তর সীমানায় উষ্ণতা থাকে 14 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে এতটা তাপমাত্রার পার্থক্য, যে দক্ষিণ পূর্বাংশের উষ্ণতা থাকে গড়ে 27 ডিগ্রি সেন্টিগ্রেড এবং উত্তর সীমানায় থাকে সেটা 14 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ ইউরোপের, বোঝা যাচ্ছে যে ইউরোপ মহাদেশের উত্তরের আবহাওয়াটা শীতল এবং দক্ষিণের আবহাওয়াটা কিছুটা গরম বা উষ্ণ। এই সময় বায়ুচাপ বলয়গুলি উত্তরে সরে যায় বলে দক্ষিণ ইউরোপে শুষ্ক উত্তর পূর্ব আয়নবায়ু এবং বাকি অঞ্চলে আর্দ্র পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। কেন এই তাপমাত্রার পার্থক্যটা হয় সেটার কারণ হিসাবেই কিন্তু এটা বলা হয়েছে যে বায়ুচাপ বলয়গুলো উত্তরে সরে যায় বলে দক্ষিণ ইউরোপে শুষ্ক উত্তর পূর্ব আয়নবায়ু এবং বাকি অঞ্চলে আর্দ্র পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। শীতকালে উষ্ণ উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে পশ্চিমাংশের উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড থাকলেও পূর্ব অংশে তা যথেষ্ট কমে যায়। অর্থাৎ এখানে বলছে উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে পশ্চিমাংশের উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড থাকলেও মধ্য পূর্বাংশে এই আটলান্টিক স্রোত যেটার কথা বলা হচ্ছে এর প্রভাবে উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড হলেও পূর্ব মধ্যাংশে, মানে মধ্য পূর্বাংশে
সেটা আরও কমে যায় এবং উত্তর পূর্ব সীমান্তে তা আরও কমে হিমাঙ্কের নিচে চলে যায়। তাহলে বোঝা যাচ্ছে যে পূর্ব দিকের উষ্ণতা কম এবং পশ্চিম দিকের উষ্ণতা তুলনায় বেশি, আবার উত্তর দিকের উষ্ণতাটা দক্ষিণ দিকের উষ্ণতার থেকে অনেকটাই কম। এই হচ্ছে ইউরোপের জলবায়ুর বৈশিষ্ট্য। উষ্ণতা এবং বৃষ্টিপাতের আঞ্চলিক তারতম্যের ভিত্তিতে ইউরোপকে বিভিন্ন জলবায়ু অঞ্চলে ভাগ করা হয়েছে। এই জলবায়ু অঞ্চলগুলো কি কি? সেটা হচ্ছে নাম্বার 1 এখানে লেখা আছে, দেখো তোমরা সবসময় ম্যাপটা ফলো করবে। তুন্দ্রা জলবায়ু অঞ্চল, তুন্দ্রা জলবায়ু অঞ্চল, উপমেরু জলবায়ু অঞ্চল, পশ্চিম ইউরোপীয় জলবায়ু অঞ্চল, মহাদেশীয় জলবায়ু অঞ্চল, পার্বত্য জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। অর্থাৎ 6টা ভাগে ভাগ করা হচ্ছে জলবায়ু অঞ্চলকে। এর মধ্যে দেখো স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য প্রধানত জলবায়ু নির্ভর, তাই উদ্ভিদ অঞ্চল ও জলবায়ু অঞ্চলকে সীমারেখার মধ্যে মিল পাওয়া যায়। ঠিক যে প্রশ্নটা এখানে করা হয়েছে, অবশ্যই এটার মিল পাওয়া যায়। আচ্ছা, এবার আলোচনা করব তুন্দ্রা জলবায়ু অঞ্চল এবং তুন্দ্রা জলবায়ু অঞ্চলের যে উদ্ভিদ সেই সম্পর্কে। এখানে কি বলা হচ্ছে যে ইউরোপের উত্তরাংশে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড এবং রাশিয়ার উত্তরাংশে বিস্তীর্ণ এলাকায় প্রায় সারা বছর ধরে তীব্র শীতল আবহাওয়া এবং তুষারপাতের কারণে ভূমি 9 থেকে 10 মাস বরফাবৃত থাকে। গ্রীষ্মকালে যখন 2-3 মাস ভূমি বরফমুক্ত থাকে, তখন মস, লিচেন ইত্যাদি নানান ধরনের ছোট ফুলের গাছ জন্মায়। তাহলে এখান থেকেই আমরা তুন্দ্রা জলবায়ুর যে বৈশিষ্ট্য সেটা সম্পর্কে জানতে পারছি, যে তীব্র শীতল আবহাওয়া এবং তুষারপাত, এবং বছরের 12 মাসের মধ্যে 9 থেকে 10 মাস হচ্ছে বরফাবৃত থাকে এবং 2-3 মাস যে বরফ মুক্ত হয়, তখন সেখানে খুব সামান্যই মস, লিচেন এই সমস্ত নানান ধরনের ছোট ফুলের গাছ জন্মায়। এই জন্য বলা হয়েছে যে তুন্দ্রা অঞ্চলে তুন্দ্রা বনভূমি এখানে গড়ে উঠেছে। যে তুন্দ্রা অঞ্চলে তুন্দ্রা বনভূমি গড়ে উঠেছে। নেক্সট যে জলবায়ু অঞ্চলটা পাবো সেটা হচ্ছে উপমেরু জলবায়ু সরলবর্গীয় অরণ্য। অর্থাৎ সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে ও রাশিয়ার কিছু অংশে এই জলবায়ু দেখতে পাওয়া যায়। এখানে 6 থেকে 8 মাস বরফে ঢাকা থাকে এবং গ্রীষ্মকালে খুব অল্প বৃষ্টি এবং শীতকালে তুষারপাত এখানে জলবায়ুর হচ্ছে বৈশিষ্ট্য। এই পরিবেশে কি কি গাছ জন্মায় সেটা দেখো। স্বাভাবিক উদ্ভিদের মধ্যে এখানে দেখা যায় পাইন, লার্চ, ফার, বার্চ, অলডার প্রভৃতি নরম কাঠের সরলবর্গীয় বনভূমি এখানে গড়ে উঠেছে। এবং এই বনভূমি কোন দিকে প্রসারিত? এটা হচ্ছে পূর্ব দিকে প্রসারিত। পৃথিবীর বৃহত্তম তৈগা বনভূমিতে গিয়ে মিশেছে। এখানে গ্রীষ্মকালে 4-5 মাসের তাপমাত্রা থাকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, আর শীতকালে যে 7-8 মাস সেখানে যে তাপমাত্রা থাকে সেটা হচ্ছে -25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -35 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে। একটু ম্যাপটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এখানে কি বলা হচ্ছে। এই উপমেরু যে জলবায়ু অঞ্চল, অর্থাৎ এই যে দেখো পিঙ্ক কালারের যে পোরশনটা এখানে দেখানো হয়েছে, এই যে গোলাপি রঙের যে অংশটা এটা দেখানো হয়েছে,
এটা হচ্ছে উপমেরু জলবায়ু অঞ্চল। এটা কি হচ্ছে, এটা দেখো আগে আমরা জানতে পারলাম যে এটা পূর্ব দিকে প্রসারিত হয়েছে এবং বৃহত্তম তৈগা বনভূমিতে মিলিত হয়েছে। অর্থাৎ পূর্ব দিকে প্রসারিত হয়ে এখানে তৈগা বনভূমি রয়েছে, সেখানে মিলিত হয়েছে। এখানে বিশেষ করে দেখা যাচ্ছে সরলবর্গীয় বনভূমি। এই যে সরলবর্গীয় বনভূমি দেখা যাচ্ছে, যেখানে মূলত ওই পাইন, ফার, লার্চ, বার্চ, অলডার প্রভৃতি নরম কাঠের বনভূমি গড়ে উঠছে। এবং এখানে জলবায়ু যেটা বলা হচ্ছে যে শীতকালে 10 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এই গ্রীষ্মকালে 10 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শীতকালে -25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -35 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট আমরা চলে যাই পশ্চিম ইউরোপীয় জলবায়ু নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্য। এইটা দেখো বলা হচ্ছে যে উত্তর পশ্চিম ইউরোপের ব্রিটিশ যুক্তরাষ্ট্র, পশ্চিম ফ্রান্স, জার্মানির পশ্চিমাংশ, হল্যান্ড, ডেনমার্ক, বেলজিয়াম এবং নরওয়ের কিছু অংশে এই জলবায়ু দেখা যায়। এখানকার মূলত নরম কাঠের সরলবর্গীয় গাছের সঙ্গে শক্ত কাঠের পর্ণমোচী গাছও দেখা যায়। আর প্রধান প্রধান গাছ হলো ওক, ম্যাপেল, অলডার, উইলো প্রভৃতি। আর গ্রীষ্মকালের তাপমাত্রা 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শীতকালও এখানে খুব শীতল, যেমন 5 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে সারা বছর বৃষ্টিপাত হয়, তবে এর পরিমাণটা অনেক বেশি হচ্ছে শীতকালে, অর্থাৎ শীতকালীন বৃষ্টিপাত এখানে দেখতে পাওয়া যায়। দেখো জলবায়ু কীরকম অঞ্চল ভেদে কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন এখানে দেখো যে গ্রীষ্মকালের যে উষ্ণতা সেটা খানিকটা বেশি এবং শীতকালে যে একদম মাইনাসে চলে যাচ্ছিল সেটা কিন্তু আবার কমে এসছে, সেটা কিন্তু খানিকটা বেশি, যেটা বলা হচ্ছে যে 5 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। আর এর সাথে কি হয় যে শীতকালে বেশিরভাগ সারা বছর বৃষ্টিপাত হলেও এই সব জায়গায় কি দেখা যায় যে শীতকালে বেশি বৃষ্টিপাত। এবার আমরা ম্যাপের দিকে চলে যাই। ম্যাপে কি বলা হচ্ছে, দেখো পশ্চিম ইউরোপীয় জলবায়ু অঞ্চল হচ্ছে এই যে এই পোর্শনটা হচ্ছে পশ্চিম ইউরোপীয় জলবায়ু অঞ্চল। এখানে কিন্তু দেখো যত দক্ষিণে নামা হচ্ছে তত কিন্তু মানে আবহাওয়ার চেঞ্জটা হচ্ছে, আবহাওয়া বা জলবায়ু চেঞ্জ হচ্ছে এবং সেখানে বৃষ্টিপাতের বিষয়টাও কিন্তু চলে আসছে, যে সারা বছর ধরে এখানে বৃষ্টিপাত হচ্ছে কিন্তু শীতকালে বেশি বৃষ্টিপাত হচ্ছে। এটাই হচ্ছে এই জলবায়ুর বৈশিষ্ট্য। আর এখানে যে বনভূমি দেখা যাচ্ছে, যেমন কিছু সরলবর্গীয় বনভূমিও যেমন দেখা যাচ্ছে, তেমনি কিছু পর্ণমোচী বনভূমিও দেখতে পাওয়া যাচ্ছে। দু ধরনের বনভূমি এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, নেক্সট চলে যাব যেটা, সেটা হচ্ছে মহাদেশীয় জলবায়ু। আচ্ছা সরি, আমি একটু লোকেট করতে একটু ভুল হয়েছে। পশ্চিম ইউরোপীয় জলবায়ু হচ্ছে এই পশ্চিম ইউরোপীয় জলবায়ু হচ্ছে এই পোর্শনটা, অর্থাৎ পশ্চিম দিকটা। এই যে একটু বিস্কিট কালারের একটু হালকা ব্রাউন টাইপের যে জায়গাটা, সেইখানে এটা হচ্ছে পশ্চিম দিক এবং পশ্চিম ইউরোপীয় জলবায়ু এখানে অবস্থিত। যেটার কথা বললাম যে এখানে জলবায়ু সারা বছর কিন্তু এখানে
বৃষ্টিপাত হয় এবং বৃষ্টিপাতের পরিমাণ শীতকালে বেশি। আর তার ফলে কি হচ্ছে, এখানে এই যে এই পোর্শনটায় কি হচ্ছে দেখা যাচ্ছে, পর্ণমোচী বনভূমি উদ্ভিদ হচ্ছে এবং সরলবর্গীয় বনভূমিও দেখতে পাওয়া যাচ্ছে। নেক্সট যেটা চলে আসবো সেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু এবং ভূমধ্যসাগরীয় অরণ্য। সেটা কোনটা? ভূমধ্যসাগরীয় যে জলবায়ু, সেটা হচ্ছে ইউরোপের দক্ষিণাংশে ইতালি, স্পেন, ফ্রান্স, গ্রিস প্রভৃতি দেশের ভূমধ্যসাগরীয় উপকূল অঞ্চলে এই জলবায়ু দেখা যায়। ভূমধ্যসাগর কোনটা? ভূমধ্যসাগরের যে উপকূল সেটার কথা এখানে বলা হচ্ছে। ভূমধ্যসাগরের চারপাশের যে অঞ্চলের যে জলবায়ু সেটার কথা এখানে বলা হচ্ছে। এখানেও শীতকালে বৃষ্টিপাত হয়। আর প্রধান প্রধান যে গাছ সেগুলো হচ্ছে জলপাই, ডুমুর, কর্ক, ওক, সিডার, এই সমস্ত গাছ। আঙুর এবং কমলালেবু এখানে প্রচুর পরিমাণে জন্মায়। এখানে যে তাপমাত্রা যেটা দেখা যায় সেটা হচ্ছে 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড গ্রীষ্মকালীন উষ্ণতা এবং শীতকালীন উষ্ণতা হচ্ছে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। আর বৃষ্টিপাতের পরিমাণ 40 থেকে 75 সেন্টিমিটার। তাহলে বোঝা গেছে যে এখানে এই যে ভূমধ্যসাগরীয় জলবায়ু যে অঞ্চল সেখানে কি দেখা যাচ্ছে, সেখানে বিশেষ করে ওই মিশ্র কৃষি এবং মিশ্র কৃষি টাই দেখা যাচ্ছে, মিশ্র বনভূমি। অর্থাৎ এই যে ডুমুর, কর্ক, ওক, সিডার প্রভৃতি গাছও দেখা যাচ্ছে, আবার কিছু ফলমূলের গাছও এখানে দেখতে পাওয়া যাচ্ছে। নেক্সট যে জলবায়ু সেটা হচ্ছে মহাদেশীয় জলবায়ু। এই যে মহাদেশীয় যে জলবায়ু সেটার কথা বলা হচ্ছে। মহাদেশীয় জলবায়ু। মহাদেশীয় জলবায়ুতে দেখা যাচ্ছে যে ইউরোপের মধ্য এবং পূর্বাংশে, এই যে মহাদেশীয় জলবায়ু ইউরোপের মধ্যাংশ এবং পূর্বাংশে দেখা যায় এবং এখানে বৃষ্টিপাত কম হয় বলে তৃণভূমি তৈরি হয়েছে। দেখো এই সমস্ত জায়গায় এই পশ্চিম অঞ্চলে যেটা বলা হচ্ছিল, পশ্চিম অঞ্চল এবং ভূমধ্যসাগরীয় আশেপাশের যে অঞ্চলগুলো এখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু আবার এই মধ্য পূর্ব ভাগটায় বৃষ্টিপাত না হওয়ার কারণে তৃণভূমি তৈরি হয়েছে বা কম হওয়ার কারণে। নাতিশীতোষ্ণ অঞ্চলের এই তৃণভূমিকেই বলা হচ্ছে স্টেপ। অর্থাৎ এই যে স্টেপ তৃণভূমি এখানে গড়ে উঠেছে, স্টেপ তৃণভূমি গড়ে উঠেছে। আর যেখানে নদীর ধারে যেখানে বেশি জল টল পাওয়া যায় সেখানে কি হচ্ছে, সেখানে কিছু ওই উইলো, ম্যাপেল প্রভৃতি গাছ জন্মাতে দেখা যায়। এখানের উষ্ণতার বৈশিষ্ট্য কি? গ্রীষ্মকালীন উষ্ণতা 20 ডিগ্রি থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শীতকালীন তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে। দেখো এখানে কিন্তু আবার শীতকালীন তাপমাত্রা খানিকটা নেমে গেল এবং বৃষ্টিপাত অল্প হয় বলে সেটার পরিমাণ হচ্ছে 25 থেকে 50 সেন্টিমিটার। বর্তমানে এই স্টেপ অঞ্চলটা বলা হচ্ছে যে বেশিরভাগ স্থানই পরিষ্কার করে কৃষিকাজ করা হচ্ছে। আর যেটা আমাদের এর পরের যে এই যে স্টেপ তৃণভূমির কথা বললাম, ভূমধ্য সাগরীয় বনভূমির কথাও বলা হয়েছে, ভূমধ্যসাগরীয় জলবায়ুর কথাও বলা হয়েছে। সমস্ত জলবায়ুগুলোর কথাই আলোচনা করা হয়েছে। যেটা করা হয়নি সেটা হচ্ছে পার্বত্য জলবায়ু, পার্বত্য জলবায়ু এবং পার্বত্য বনভূমি।
দেখো, পার্বত্য জলবায়ু যে কালারটা যেটা দেওয়া হয়েছে সেটা ভূমধ্যসাগরের আশেপাশের অংশই, এবং ভূমধ্যসাগরের আশেপাশের অঞ্চল যেগুলো, সেখানেই পার্বত্য। যে পর্বতটা কোথায় অবস্থিত? এরকম জায়গায় অবস্থিত, এই যে পাহাড়ি এলাকায় যে জলবায়ুটা গড়ে উঠছে সেটাকে বলা হচ্ছে পার্বত্য জলবায়ু। এখানে একটা মিশ্র জলবায়ু এখানে দেখা যায়, এবং যে পার্বত্য অঞ্চলে যে বনভূমিটা দেখা যায় তাকে পার্বত্য বনভূমি বলা হয়। এই পার্বত্য অঞ্চলে অবস্থিত যে গাছগুলো সেগুলো হচ্ছে পাইন, ওক, জুনিপার ইত্যাদি গাছগুলো। আর এখানে ভীষণ রুক্ষ জলবায়ু, কিন্তু ভূপ্রকৃতির কারণে এখানে খুব বৈচিত্র্যময় একটা মানে চারপাশের যে গাছগুলো সেগুলো ভীষণ বৈচিত্র্যময় দেখতে পাওয়া যায়। আর ইউরোপের পার্বত্য বনভূমি বলতে বোঝায় আল্পস, পিরেনিস, কার্পেথিয়ান এবং স্কটিশ হাইল্যান্ডের মতো পর্বতমালার যে অবস্থিত যে বনভূমিগুলো সেগুলোকেই বলা হয়। তাহলে এই অঞ্চলটা হচ্ছে পার্বত্য বনভূমি। এবং আমরা জানি যে এখানে আল্পস পর্বতমালা এবং তার শাখা প্রশাখাগুলো রয়েছে, সেখানেই এই বনভূমিগুলো গড়ে উঠেছে। তাহলে আমরা যে জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে জানলাম, এবং স্থানভেদে কিভাবে এই জলবায়ুর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের জলবায়ু, কোথাও দেখা যাচ্ছে যে হিমাঙ্কের নিচে শীতকালীন জলবায়ু রয়েছে, আবার কোথাও দেখা যাচ্ছে যে শীতকালীন জলবায়ু কিছুটা ওপরের দিকে, আবার কোথাও দেখা যাচ্ছে যে গ্রীষ্মকালীন জলবায়ু খুব বেশি, গ্রীষ্মকালীন উষ্ণতা, আবার কোথাও দেখা যাচ্ছে গ্রীষ্মকালীন উষ্ণতা কম। আবার সেই ভিত্তিতেই কিন্তু স্বাভাবিক উদ্ভিদগুলো নির্ভর করছে। এছাড়াও দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের আধিক্য, সারা বছর ধরে কোথাও বৃষ্টিপাত ঘটছে, আবার কোথাও আবার সারা বছর ধরে বৃষ্টিপাত হলেও সেখানে খুব কম পরিমাণের বৃষ্টিপাত হওয়ার জন্য তৃণভূমি গড়ে উঠছে। আবার কোনো কোনো জায়গায় শীতকালীন বৃষ্টিপাত বেশি। এই সমস্ত বিষয়গুলো দেখা যাচ্ছে। সুতরাং আমাদের এই চ্যাপ্টারটা থেকে আমরা জানতে পারলাম যে জলবায়ুর উপর নির্ভর করে স্বাভাবিক উদ্ভিদ গড়ে ওঠে, এবং বিভিন্ন অঞ্চলের একটা বৈচিত্র্যময় একটা যে প্রকাশ সেটা হয়। তাহলে চলো দেখে নিই যে এরপরে কি বলছে। দেখো, এখানে একটা প্রশ্ন করেছে যে ইউরোপের কোন জলবায়ু অঞ্চলে জনবসতি সবচেয়ে বেশি, এবং কোন জলবায়ু অঞ্চলে সবচেয়ে কম হতে পারে বলে তোমার মনে হয়? তাহলে আমরা দেখেছি যে কোথায় সব থেকে অনুকূল পরিবেশ, অর্থাৎ যেখানে খুব একটা বেশি ঠান্ডাও নেই, আবার খুব একটা বেশি গরমও নেই, এবং কোথায় প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য রয়েছে, অর্থাৎ ভূমধ্যসাগরীয় যে জলবায়ু অঞ্চল বলা হচ্ছে সেইখানে দেখো অনেক বেশি মিশ্র কৃষি, সেখানে মিশ্র বনভূমি গড়ে উঠেছে বলা হচ্ছে। তো সেখানে কিন্তু জনসংখ্যা বেশি হবে। আবার অন্যদিকে যে তুন্দ্রা জলবায়ু অঞ্চল যেখানে আছে সেখানে কিন্তু বেশিরভাগ সময়ই তো বছরের প্রায় 9-10 মাস যদি বরফের তলায় থাকে সেই অঞ্চল, সেখানে তো মানুষ বসবাস করার উপযোগী নয়। তাহলে সেখানে তুন্দ্রা অঞ্চলে যে জনবসতি সেটা কম হবে।
তাহলে এই জলবায়ুর ওপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে জনবসতি শুধু স্বাভাবিক উদ্ভিদ না, জনবসতির যে ঘনত্ব বা জনবসতির যে পরিমাণ, জনসংখ্যার পরিমাণ, সেটাও কিন্তু নির্ভর করে। কারণ মানুষ সবসময় অনুকূল পরিবেশে এবং প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য যেসব জায়গায় রয়েছে সেখানেই বসবাস করতে চায়। তাহলে আমরা আজকে ইউরোপের এই জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করলাম, এবং পরবর্তী যে ক্লাসটি পাবো সেখানে আমরা দেখে নেব যে পরবর্তীকালে যে রুর যে শিল্পাঞ্চল সেইটা সম্পর্কে বলা হয়েছে। তাই আমাদের পরবর্তী যে ক্লাসটা হবে সেটা রুর শিল্পাঞ্চল নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এই জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ নিয়েই আজকের ক্লাসটি আমি শেষ করছি। ধন্যবাদ।